বিএনপি এখন জনগণের আস্থার স্থল, বললেন সালাম। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বললেন সালমান এফ রহমান। জানাবো এই সব সুশীলদের এখন কি হবে। এবং সর্বশেষ জানাবো উপজেলা ভোট, ক্ষমতায় থাকা প্রার্থীদের আয় বেড়েছে 550%। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি এখন জনগণের আস্থার স্থল, বললেন সালাম। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, মানুষ আজ শান্তিতে নেই। কেড়ে নেওয়া হয়েছে ভোটাধিকার, বাক স্বাধীনতা এবং গণতন্ত্র। রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছে আওয়ামী শাসক গোষ্ঠী। অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করে। দেশের কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, তাই দলকে আরো সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সালাম বলেন, বিএনপি আন্দোলনে পরাজিত হয়নি, পরাজিত হয়েছে সরকার। তাই রাতের আধারে ভোট চুরি করে ডামি নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই, জনগণের কাছে নেই কোনো দায়বদ্ধতা, কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাই সংগঠনকে ইস্পাতের ন্যায় শক্তিশালী করতে হবে। তিনি দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যে কারাগারে যাননি। রশি বেশি টাইট করলে যেমন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি অত্যাচারিত হতে হতে বিএনপির প্রতিটি নেতাকর্মী এখন অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধা হিসেবে রূপান্তরিত হয়েছেন। তাই এখন প্রয়োজন সম্মিলিতভাবে নির্ভয়ে রাজপথে নামা। বারবার মরাচ্ছে, একবার মরা ভালো। তবু দেশের মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করতে হবে সবাই। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ভয়কে বিএনপি জয় করতে শিখিয়েছে। বিএনপি এখন ভয় পায় না, ভয় পায় আওয়ামী লীগ। তাই আমাদের যে কোনো শান্তিপূর্ণ সমাবেশেও সরকার ভয় পায়। বিএনপির কোনো নেতাকর্মী বাইরে থাকলে আতঙ্কে থাকে। সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। এরা জানে যে কোনো সময় এদের পতন হবে, তাই সর্বক্ষণ তারা ক্ষমতা হারানোর ভয়ে অস্থির থাকে। এই সব সুশীলদের এখন কি হবে। বাংলাদেশের সুশীল সমাজের কিছু প্রতিনিধি আছেন যাদেরকে মনে করা হয় তারা মার্কিনপন্থী। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তারা গর্ব অনুভব করেন। কথায় কথায় মার্কিন দূতাবাসে যান, সেখানে প্রাতরাশ, মধ্যাহ্নভোজ, নৈশভোজ মিলিত হন। মার্কিন যুক্তরাষ্ট্র যা বলে তারা তার চেয়ে 3 ধাপ গলা উঁচিয়ে কথা বলেন। বাংলাদেশ নিয়ে তাদের কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, আগ্রহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এবং নীতি বাংলাদেশে বাস্তবায়ন করাই যেন তাদের প্রধান লক্ষ্য। এই সমস্ত সুশীলদেরকে বলা হয় যুক্তরাষ্ট্রের মাইক্রোফোন। গত প্রায় 5 বছর ধরে এই ধরনের সুশীলের প্রভাব প্রতিপত্তি বাংলাদেশে ব্যাপক লক্ষ্য করা গিয়েছিল। মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ফোরামে তারা যেন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কণ্ঠস্বর। মার্কিন যুক্তরাষ্ট্র যখন গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি, তখন এই সমস্ত সুশীলরা বাহবা দিয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত সঠিক বলেই বিভিন্ন টক শোতে, বিভিন্ন লেখালেখিতে মন্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার সময় সুশীলদের দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলতে। এতে যে দেশের ক্ষতি সেটি অনুভব করার সামর্থ্য তাদের নেই। আবার 7 জানুয়ারি নির্বাচনের আগে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করলো, তখন এই সমস্ত সুশীলরা ভিসা নীতি নিয়ে যেন মার্কিন কূটনীতিকের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যখনই কোনো প্রতিনিধিরা আসতেন, তখন এই সমস্ত সুশীলদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বৈঠক করতেন এবং এদের বাজারে তাদের কদর বাড়ত। বিভিন্নভাবে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠতেন। আর এই সমস্ত সুশীলদের খুঁটির জোর মার্কিন যুক্তরাষ্ট্রে, এমন কথাটা সর্বত্র চাউর ছিল। কিন্তু সেই সুশীলরা এখন অপমুক্ত হয়ে গেলেন। তারা এখন হতাশার সাগরে নিমজ্জিত। ডোনাল্ড লুর সফরে এবার চায়ের দাওয়াত পাননি সুশীল সমাজের প্রতিনিধিরা। ডোনাল্ড লুর সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হয়নি। এই নিয়ে তাদের ভীষণ মন খারাপ। বিশেষ করে হেফাজতের তাণ্ডবের সময় যিনি হেফাজতের কর্মীদের মৃত্যু আবিষ্কার করেছিলেন, মানবাধিকারের নামে যিনি সরকার বিরোধী অপতৎপরতা লিপ্ত, সেই আদিলুর রহমান খান প্রতিবারই মার্কিন দূতাবাসে দাওয়াত পেতেন, কিন্তু এবার তাকে দাওয়াত দেওয়া হয়নি। এই বিতর্কিত তথাকথিত মানবাধিকার কর্মী বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। জিল্লুর রহমান তৃতীয় মাত্র উপস্থাপক। পিটার হাস রাষ্ট্রদূত হওয়ার পরপরই লাইমলাইটে আসেন জিল্লুর রহমান। তার সঙ্গে পিটার হাসের সখ্যতার কথা তিনি নিজেই বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছেন। ডোনাল্ড লু যখন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে, তখন ডোনাল্ড লুর সঙ্গে তিনি এক সাক্ষাৎকারেও আয়োজন করেছিলেন। একদা খুনি রশিদের সাক্ষাৎকার নেওয়া এই বিতর্কিত উপস্থাপক মার্কিন অর্থায়ন এবং মার্কিন আর্থিক সহায়তা একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করেন, কিন্তু এবার তিনিও অপমুক্তেও ছিলেন। স্বাধীনতা বিরোধী সন্তান সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কর্মী। সৈয়দা রিজওয়ানা হাসানের প্রধান কাজ হলো সরকারকে নানাভাবে সমালোচনা করা। সরকারের লক্ষ্য ত্রুটি বিচ্যুতি বের করাই যেন তার একমাত্র মিশন। সেই রিজওয়ানা হাসানকেও এবার দাওয়াত দেয়নি মার্কিন দূতাবাস। আর এই সমস্ত ব্যক্তিদেরকে দাওয়াত না দেওয়া হলে প্রশ্ন উঠেছে। তবে বিষয়কার ব্যাপার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একদম নিজস্ব ব্যক্তি হিসেবে পরিচিত বদিউল আলম মজুমদারের অনুপস্থিতি। বদিউল আলম মজুমদার প্রভাবশালী হয়ে উঠেছিলেন, কারণ তাকে মনে করা হতো তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মুখপাত্র।
এমনকি মার্শিয়া বার্নিকাজকে বিদায়ের আগে তার বাসায় নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন সেই বদিউল আলম মজুমদারের মার্কিন দূতাবাসের চায়ের দাওয়াত না পাওয়াটা বিস্ময়কর। প্রশ্ন হচ্ছে, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যেসব সুশীলরা মার্কিন যুক্তরাষ্ট্রের পদলেহন করেছেন তাদের এখন কি হবে? উপজেলা ভোট, ক্ষমতায় থাকা প্রার্থীদের আয় বেড়েছে 550%। উপজেলা নির্বাচনে বিভিন্ন সময় বিজয়ী হয়েছেন এমন প্রার্থীদের গত 10 বছরের হিসাবে আয় ও অস্থাবর সম্পদ বেড়েছে যথাক্রমে 540.68% এবং 211.98%। অন্যদিকে পদে না থাকাদের ক্ষেত্রে আয় বেড়েছে 56.47%, অবশ্য সম্পদ কমেছে 45.44%। দ্বিতীয় ধাপের নির্বাচনে 160টি উপজেলার মধ্যে 157টি প্রার্থীদের হলফনামা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, বাকি 3টি করেনি। প্রার্থীদের হলফনামায় দেওয়া 8 ধরনের তথ্যের বহুমাত্রিক ও তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি জানিয়েছে, গত 5 বছর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের সঙ্গে নির্বাচিত হননি এমন প্রার্থীদের তুলনা করে দেখা যাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের আয় ও সম্পদ বেড়েছে দ্বিগুণের বেশি। অর্থাৎ ক্ষমতায় থাকার সঙ্গে সঙ্গে তাদের আয় ও সম্পদের দ্রুত বৃদ্ধির প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। যারা পদে ছিলেন এমন প্রার্থীদের গত 10 বছরের হিসাবে তুলনা করে দেখা যায় ক্ষমতায় থাকা প্রার্থীদের আয় ও অস্থাবর সম্পদ বেড়েছে যথাক্রমে 540.68% এবং 211.98%। এক্ষেত্রে ক্ষমতায় না থাকাদের আয় 56.47% বাড়লেও সম্পদ কমেছে 45.44%। যেসব জনপ্রতিনিধি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন তাদের আয় ও সম্পদ বৃদ্ধির প্রবণতা স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, যারা আগে থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তাদের আয় সম্পদ বৃদ্ধি যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের থেকে বহুগুণ বেশি। এ থেকে স্পষ্ট বোঝা যায় কেন জনপ্রতিনিধি হওয়ার জন্য অসুস্থ প্রতিযোগিতা বিরাজ করছে। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচিত হওয়ার মূল আগ্রহের জায়গা অনেক ক্ষেত্রে জনগণের কল্যাণ থেকে সরে গিয়ে নিজের সম্পদ বৃদ্ধিতে স্থির হয়েছে। তাছাড়া অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির যে চিত্র হলফনামার তথ্য থেকে দেখা গেছে সেগুলো তাদের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং সম্পদ অর্জন বা বৃদ্ধির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা তা যাচাই করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো সেই দায়িত্ব পালনে কোনো আগ্রহ দেখায় না। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, 2 ধাপেই আমরা দেখলাম বড় 2 রাজনৈতিক দলের ক্ষেত্রে দলীয় নির্দেশনা প্রতিপালনের বিষয়টি অনুপস্থিত। তদুপরি বৃহৎ দল দুটি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে পারছে না, কারণ স্থানীয় নেতৃত্বের কাছে সম্পদ অর্জনের লাইসেন্স পাওয়াই এখানে মূল উদ্দেশ্য। সার্বিকভাবে এই নির্বাচনের লড়াই একদিকে যেমন অসুস্থ, অগণতান্ত্রিক, আত্মকেন্দ্রিক, অন্যদিকে জনগণ বা জনকল্যাণের সঙ্গে সম্পর্ক ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বললেন সালমান এফ রহমান। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গত জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে, আমরা শেখ হাসিনার নেতৃত্বে তা মোকাবিলা করেছি। আগামীতে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এদেশে, তারপরও তিনি দেশে ফিরে এসেছেন। আমার পরিবারকে নির্মম হত্যা করলে সে দেশে আমি ফিরতাম না। আমি ভাবতাম দেশে গিয়ে লাভ কি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন তিনি তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে আসার পর থেকে সরকারের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয়, শুধু সরকারের নয় দলের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয়। বঙ্গবন্ধুর পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা দেশকে অবস্থায় নিয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার ম্যাজিকের কারণে বাংলাদেশে এত উন্নয়ন করা সম্ভব হয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, আমরা তাতে জড়িত না থাকলেও ভুক্তভোগী। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে প্রযুক্তি। আগামীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, এটাও বিরাট চ্যালেঞ্জ, আমাদের মোকাবেলা করতে হবে। দেশের সবাই আওয়ামী লীগ করে না মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, কেউ কেউ বিএনপি করে, আবার অনেকে নিরপেক্ষ আছে। আমাদের কাজ নিরপেক্ষদের মন জয় করা। এটা তখনই সম্ভব যখন আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।